আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थसाधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। নে তোল, এবার ভালো করে তুলবি কিন্তু, নাহলে তোর কপালে খুব দুঃখ আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? রিয়া 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 লাশ, রিয়া লাশ, এদিকে আয়, এদিকে আয়, ওখানে লাশ। রিয়া এদিকে আয়, লাশ। হে ভগবান, এটা তুমি কি করলে? এই যে সর্বনাশ! হ্যাঁ, এমন একটা তর্পণের ভোরে, মহলা সকালে, এ সর্বনাশ, সর্বনাশ! মাথা পুরো থেতলানো, চেনা যাচ্ছে না। এই সবাই এখান থেকে দূরে যান, দূরে যান। এই কারোর কাছে ফোন থাকলে থানায় খবর দিন এক্ষুনি। হ্যালো, হ্যাঁ বলছি, বাগবাজার গঙ্গার ঘাটে একটা লাশ ভেসে উঠেছে। হ্যাঁ, শিগগির আসুন প্লিজ। অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে। আমি সুকর্ণ, আর আমার সহচর ভোম্বলদা। এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমি গোয়েন্দা সুকর্ণ, আমার সহচর ভোম্বলদা। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। গল্প শুরু হওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লাশের তর্পণ, দ্বিতীয় পর্ব। সন্ধ্যা নেমেছে, বাইরে আকাশে কালো মেঘ জমে আছে। নগেন্দ্রবাজার থেকে ফিরে মাথায় প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি বলতে কি, রহস্যটা শুধু জটিল নয়, বরং যেন ধোঁয়ার মতো আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে বারংবার। সুকর্ণ, আমি একটা কথা ভাবছি। চিত্তকে যদি ধরতে পারি, সব মিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধু হয়ে বন্ধুকে খুন করলো কিনা সেটা জানা খুব দরকার। মমলদা, তুমি এখনো বুঝতে পারছো না, খুনিকে ধরা সহজ নয়। চিত্ত হয়তো ঝগড়া করেছে, কিন্তু খুনের মতো ঠান্ডা মাথার কাজ, এবং এমন নৃশংসভাবে খুন, তারপর প্রমাণ লুকিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া। আমার মন বলছে আড়তের একটা শ্রমিকের পক্ষে কাজ করা কঠিন। তাহলে কি মালিক ঘোষাল? ঘোষালের কথাবার্তায় ফাঁক আছে কমলদা, তবে মনে রেখো, আসল খুনি নিজের মুখে কিছু বলবে না। আমাদের খুঁজে বার করতে হবে কে কাকে বাঁচাচ্ছে আর কে কাকে ফাঁসাচ্ছে। এখন এটাই আমাদের খুঁজে বার করতে হবে, বুঝলে? কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। হ্যাঁ, আবার কাল ভোর? এমনি আজ ভোরে উঠেছি, তারপর আবার এখন রাত পর্যন্ত জেগে, আবার বলছো কাল ভোরবেলা। চলি, গুড নাইট। আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমেই যেতে হবে অজিতের বাড়িতে। তার স্ত্রী আর ছোট মেয়েটি হয়তো জানে অজিত কেন বারবার টাকা চাইছিল মালিক ঘোষালের কাছ থেকে। রহস্যের চাবিকাঠি হয়তো সেখানেই লুকিয়ে আছে। অজিতের বাড়ি ঢুকতেই বুকটা যেন কেঁপে উঠল। অজিতের স্ত্রী, চোখ লাল, কান্নায় ভিজে গিয়েছে আঁচলটা। ভোম্বলদা একবার আমার দিকে তাকালো, আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। আপনারা
আপনারা তো সেদিন থানায় ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেরেছি। কাল তো আপনাদের থানাতেই দেখেছিলাম, তাই না? আপনারা পুলিশের লোক তো? হ্যাঁ, ও গোয়েন্দা সুকর্ণ আর আমি ভবতোষ মুখোপাধ্যায়। আমার অজিতকে কে খুন করলো বলুন তো? বলুন না, কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি তো কারোর কোনো ক্ষতি করতে চাইনি। আচ্ছা দেখুন, আপনি শান্ত হন। আপনার সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব। আপনি শুধু আমাদের একটু খুলে বলুন, আপনি কি অজিতকে এই কয়েকদিনের মধ্যে একটু অন্যরকম দেখেছেন? মানে একটু বিভ্রান্ত বা চিন্তিত? চিন্তা তো ছিলই। 3 মাস আগে মাছ বইতে গিয়ে ঘাটে অজিত পা পিছলে পড়ে গেছিল। তারপর পা ভেঙে 3 মাস ঘরে টানা বসে গেল। সেই থেকে রোজগার বন্ধ, উড়ে একার উপরে সব। ও না কাজ করতে পারলে ঘর সংসার কেমনে চলে বলুন? মেয়েটার শরীর খারাপ, বারবার জ্বরে ভুগছে, ডাক্তার ওষুধ সব মিলিয়ে দেনায় ডুবে গেলাম। মানে আপনাদের অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল? হ্যাঁ, সংসার চালাতে না পেরে অজিত ওদের মালিকের কাছ থেকে টাকাও নিয়েছিল অ্যাডভান্সে। 2 মাসের টাকা তো আগেই নিয়েছিল। তার উপর আবার সামনে পুজো, নিজেদের না হোক মেয়েটাকে তো কিছু একটা দিতে হবে। ও মালিকের কাছে অ্যাডভান্স চেয়েছিল আরও 1 মাসের। বলেছিল ডাবল শিফটে কাজ করে শোধ করে দেবে। তো মালিক কি বলল? মালিক রাজি হয়নি, নাকি টাকা চাইলেই রেগে যেত। আমি কত করে বললুম, ও তোমার এত চাপ নিতে হবে না, মেয়ে তো একটু বড় হয়েছে। আমি ওরে মার কাছে রেখে এসে একটা বাড়িতে কাজ নিয়ে নিচ্ছি। ও তাতেও রাজি হচ্ছিল না। আর আজ কি থেকে কি হয়ে গেল। বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, যেটা সত্যি সেটা সামনে আসবেই। কিন্তু একটা কথা বলুন তো, এই সাম্প্রতিক সময়ে অজিত কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়েছিল কি? কই না তো, তেমন কিছু তো আমায় বলেনি। আমরা অজিতের বাড়ি থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অজিত সত্যিই কি কারোর রোষের শিকার? হ্যাঁ, একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, সংসারের টানাপোড়েন, ধার দেনা, বন্ধুর সাথে ঝামেলা, মালিকের রাগ, সব মিলিয়ে যেন ওর চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু তাই বলে খুন? থানায় ফোন করে আমি জানতে পারি ঘোষাল চিত্তকে নিয়ে সকালে থানায় আসেনি। তাই আমি ঠিক করলাম এবার আমরা চিত্তর বাড়িতে যাব। আমরা পৌঁছলাম চিত্তর বাড়ির দরজায়, কিন্তু আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। কি এখানে তো তালা মারা রয়েছে। চিত্ত কি আগে থেকে জানতো নাকি আমরা এখানে আসছি? হ্যাঁ বম্বলদা, ঘোষাল বলল চিত্তর নাইট ডিউটি, রাত 12টায় কাজ শুরু করলে সকাল 8টায় কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এখন বাজে 11টা, আর ঘোষালও চিত্তকে নিয়ে থানায় যায়নি। তার মানে এই দাঁড়াচ্ছে তালা আমাদের জন্যই ঝোলানো। সুকর্ণ, এবার কিন্তু আমার মনে হচ্ছে খুনটা চিত্তই করেছে। তালা বন্ধ ঘর, এক ফাঁকা শূন্যতা, কিন্তু যে খুন করেছে তার সঙ্গে সম্পর্কিত কিছুই এখানে দেখা যাবে না। তাই আমরা চলে গেলাম সেই বরফ ঘরে, যেখানে বরফ ভাঙা হয়, মুগুর এবং হাতুড়ি শ্রমিকদের কথা মতো কাজ করে। দেখেছি সুকর্ণ, এই ঘরটা সাধারণ,
কিন্তু ভারী অদ্ভুত। এখানেই হয়তো মুগুরের রহস্যটা লুকিয়ে আছে। প্রতিদিন এখানে অনেক শ্রমিক আসে, সবাই একই মুগুর আর হাতুড়ি ব্যবহার করে, তাই ফিঙ্গারপ্রিন্ট বা প্রমাণ পাওয়া মুশকিল। তবে একটি বিষয় স্পষ্ট, যে মুগুর দিয়ে খুন করা হয়েছে সেটার সাথে রক্ত মিশেছে এবং কেউ তা সরিয়ে দিলেও দাগ থেকে যেতে পারে। আমরা খুঁজে পাই সেই মুগুরের স্থান, সেখানে রক্তমাখা দাগ দেখা যাচ্ছে। এই সুকর্ণ, এটা দেখ, কাপড়ের নিচে লাল দাগ, হয়তো জমাট বাঁধা রক্ত। হ্যাঁ ভম্বলদা, আর এই ক্রেটের নিচে লুকোনো আছে সেই মুগুর যেটা দিয়ে অজিতকে আঘাত করা হয়েছে। খুনি চেষ্টা করেছে লুকাতে, কিন্তু পুরোপুরি সম্ভব হয়নি। কে কে ওখানে? আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আমি করো না। কে তুমি? হ্যাঁ, মাছের গাড়ি ভর্তি হচ্ছে ওদিকটাতে, সবাই কাজ করছে ওদিকে, আর তুমি এখন এখানে কি করছো? আমি মানে কি আমি করছো? তোমার তো রাতের ডিউটি, দুপুরবেলা এখন এখানে কি করছো? আমি খুন করিনি, আমি সত্যি বলছি। অজিত আমার ভালো বন্ধু ছিল। ও, তার মানে তুমি চিত্ত। ভমলদা, ওকে সঙ্গে নিয়ে চলো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি। চিত্তকে আমরা থানায় নিয়ে এলাম, কিন্তু বরফ ঘরের ঘটনা, মুগুর, এই সব কিছুই যেন চিত্তর দিকে ইঙ্গিত করছিল। হ্যাঁ বলো, একদম প্রথম থেকে বলবে, কিচ্ছু লুকাবে না। আমি কিছু জানি না। হ্যাঁ, তো কিছুই যখন জানো না, একা একা বরফ ঘরে কি করতে গিয়েছিলে? মুগুর সরাতে? মানে চিত্ত, তুমি বলছো তুমি কিছুই জানো না। আচ্ছা, তুমি কি এটা জানো এই বরফ ঘর থেকে আমরা ঠিক কী পেয়েছি? কি? প্রমাণ, যেটা দিয়ে তুমি তোমার বন্ধুকে মেরেছ, সেই মুগুর। সত্যি বলছি, আমি অজিতকে মারিনি, ও আমার ভালো বন্ধু ছিল। স্যার, বলছি যে চিত্তর ফোনে যে নাম্বারটা থেকে বারবার কল এসছে, সেই নাম্বারে কল করছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। ঠিক আছে, তুমি এই নাম্বারের কল লিস্ট বের করো তাড়াতাড়ি। দেখতে হবে কে চেষ্টা করেছিল চিত্তর সাথে যোগাযোগ করতে। সুকর্ণ দেখেছিস? ওর প্যানিক, ফোন, সত্যিটা একটু একটু করে সামনে আসছে। আমি কি করলাম? আমি কিছু জানি না, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। চিত্তর প্রতিক্রিয়া, তার শরীরের ভাষা, চোখের দৃষ্টি, সব মিলিয়ে বুঝতে পেরেছি সে কোনো না কোনো কথা চাপা রাখছে। তবে কোথায় আর কেন? তার ফোন, তার মিথ্যে বলা, বরফ ঘরের ঘটনা, সব কিছু যেন আরও সন্দেহের জাল বুনতে শুরু করেছে। চিত্ত, এখন শুধু তোমার কথাই নয়, তোমার ফোন, কল হিস্ট্রি, সব কিছু মিলিয়ে আমরা সত্যটা বার করবই। বরফ ঘরের মুগুর শুধু একটা বস্তু নয়, এটি একটি বড় প্রমাণ, বুঝলে? যাই হোক, তুমি যখন বলছো তুমি কিছুই জানো না, কিছুই করনি, কিন্তু প্রমাণ বলছে অন্য কিছু। বেশ, তুমি যখন কিছু করনি, তুমি বাড়ি যাও, আর তোমাকে এখানে দরকার নেই। আমাদের প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো, তখন চলে এসো, কেমন? কিন্তু সুকর্ণবাবু, ওকে আমরা ছেড়ে... ও তো বলছে কিছু করেনি। প্লিজ চিত্ত, যাও, তুমি বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, চলে যাচ্ছি। আর আমার ফোনটা? ও হ্যাঁ, ফোনটা। চিত্ত, ফোনটা আমাদের কাছে কিছুক্ষণ থাক, সময় হলে দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। এটা আপনি কি করলেন সুকর্ণবাবু? ওকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম যাতে ধরতে পারি। বম্বলদা, চিত্তকে অবজারভেশন রাখতে হবে। আর ভরচাজবাবু, আমি জানি চিত্ত অজিতকে মারেনি, আমরা তাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু চিত্ত বাইরে ঘুরতে থাকা মানে আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। হরিপদ, ওর ওপর নজর রাখতে হবে। বাহ সুকর্ণবাবু, বাহ! আপনি তো দাবার চালটা দারুণ দিলেন। হরিপদ,
চিত্তর ফোনে যে নাম্বার থেকে বারবার কল এসছে তার ডিটেলস যত তাড়াতাড়ি সম্ভব বের করো। কার ফোন, কোথা থেকে এসছে, কখন এসছে, কেন এসছে, এই সব কিছু, সমস্ত কিছু আমার চাই। আমার দুটো চোখের পাতা এক করতে পারছিলাম না। চোখের সামনে যেন সেই দৃশ্য বারবার ভেসে উঠছে, সেই বরফ ঘরের দৃশ্য। মুগুর হাতে কেউ অজিতকে আঘাত করছে, আর অজিত চিৎকার করে চলেছে, চেষ্টা করছে পালিয়ে যাওয়ার, কিন্তু পারছে না। চিত্ত, তোকে তো পুলিশ নিয়ে গেছিল, আমার নামটা বলে ফেলিসনি তো? না দাদা, আমি কিছু বলিনি, আর পুলিশও কিছু সন্দেহ করেনি, তাই তো আমাকে ছেড়ে দিল। তাই নাকি? তুই যদি কিছু না বলে থাকিস তাহলে এবার তোর ভাগ্যে হয়তো জিন্দা লেখা আছে। উস্তাদ, সময়ের অসময় বলবে না, ভেতরে যা আছে যা বার করতে হবে তো। হ্যাঁ, ওই চল। বস, ওই তো, ওই যে হলুদ বস্তা, ওটার ফাঁকেই হাফিজের বড়িটা আছে। পিছু, চল বার করি। সাবধানে সাবধানে, আবার কোনো প্রমাণ না ছুটে যায়। আপনারা একটু তাড়াতাড়ি করুন, কেউ দেখতে পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। আরে আস্তে আস্তে কালু, আস্তে ধর, পড়ে যাবে তো। আমায় বেশি জ্ঞান না দিয়ে নিচের কাজটা কর। গাড়ির দরজাটা খোল, নে এবার ধীরে ধীরে রাখ। হাফিজ মরে গিয়ে আর ভারী হয়ে গেছে। পিছু, সাবধানে। বস, হাফিজের বড়িটা গাড়িতে তুলে দিলাম। সাব্বাস, চল। রুক রুক যা, একটা কাজ বাকি আছে। এখানে আরো একটা লাশ তুলতে হবে। মানে উস্তাদ? চিত্ত, তুই আমার এত বড় উপকার করলি, তোকে তো একটা তোফা দিতে হবে। তুই এখন আমার দুটো খুনের সাক্ষী, তোকে তো তোফা দিতেই হবে। এই যে ছুরিটা দেখছিস, এটা তো আজ তোর জন্য এনেছি। না, আমি কাউকে কিছু বলবো না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। না না না। স্টপ ইট! হাতের ছুরি নামিয়ে নে অনিশ। পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার আর কোনো রাস্তা নেই। কে কে আমার নামে খবর দিল এভাবে? কে? আমি তাকে ছাড়বো না। অপরাধ যতই চাপা থাকুক, একদিন না একদিন তা বেরিয়ে আসবেই। আজ তোর খেলা শেষ অনিশ মণ্ডল। সবই তো ঠিকঠাক এগোচ্ছিল, চিত্তকে ফোনটা করে যত ভুল করে ফেললি। চল, বাকি কথা থানায় গিয়ে শুনবো। হরিপদ, বরফ ঘরের নীরবতা ভাঙল পুলিশের পায়ের শব্দে। একদিকে শিহরণ জাগানো সত্য, অন্যদিকে রহস্যের নতুন জট। কিন্তু এই রহস্যের শেষ এখানেই নয়। অজিতের থ্যাতলানো মাথা আর হাফিজের জমাট বাঁধা দেহের পেছনে হয়তো আরও বড় রহস্য লুকিয়ে আছে। সব কিছু পরিষ্কার করে বল অনিশ, বরফ ঘর থেকে যে লাশ উদ্ধার হয়েছে তার নাম কি, আর কেন তাকে খুন করেছিস? ও ও হাফিজ আমার বন্ধু, আর আমার বিজনেস পার্টনারও ছিল। চালিয়ে যা অনিশ। কেন লাশটা বরফ ঘরে লুকিয়েছিলি? হাফিজকে কেন মারলি? বলতে থাক। হাফিজ টাকা নিয়ে ঘপলা করছিল, আমাদের ব্যবসার কিছু টাকা গোপনে চুরি করে নিয়েছিল। শুধু তাই নয়, আমার সাথে ভাগাভাগির কথা থাকলেও সে লুকিয়ে আলাদা ডিল করতে শুরু করেছিল। আমি বারবার সতর্ক করেছিলাম, কিন্তু শুনেনি। তার মানে তুই তোর বন্ধুকে নিজেই খুন করেছিস? আর অজিত? অজিতের হত্যার সঙ্গে হাফিজের যোগ কোথায়? মহালয়ার আগের রাতে আমি আর আমার লোকেরা ওকে ধরে ফেলি। তাড়া করতে করতে পৌঁছে যাই মাছের আড়তে।
ও পালাতে চাইছিল, কিন্তু আমার রাগ তখন মাথায় চড়ে গেছে। আমার হাতে তখন ছুরি কয়েকবার চালিয়ে দিয়েছিলাম, তারপর সব ঠান্ডা হয়ে গেল। তারপর অজিতকে আমি মারতে চাইনি, ও আমার দুশ্মনও ছিল না, কিন্তু আমার আর হাফিজের মাঝে সে ঢুকে পড়ে। বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে ছেড়ে দে অনিস, অনিস, আমি তোর ভাই আছি, বাঁচাও, কেউ বাঁচাও। থাম হাফিজ, আজকে তোকে আমি শেষ করব। ব্যবসার টাকা খেয়ে আমাকে ঠকাবি? আরে এই কে কে আপনি? আপনাকে তো আগে এখানে দেখিনি। বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তোকে অনেকবার সতর্ক করেছিলাম, এখন হিসেব মেটাবো। এ কি করছো? ছাড়ো, ছাড়ো ওকে। স্যার তুই কে আছিস? এটা আমাদের ব্যাপার। মারিস না, মারিস না আমায়। তুমি কি করলে? ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। চুপ কর, তুই অনেক বেশি দেখে ফেলেছিস। এবার তোকেও হাফিজের সঙ্গে যেতে হবে। উস্তাদ, এটা কি করলে? এই লোকটাকে মেরে ফেললে। কালু ধর, ধর ধর ধর, ভালোভাবে ধর, পড়ে যাবে তো। কালু ধর, ধরছি ধরছি, ধরছি ভালো ধর, পড়ে গেল যে। তুই ধর না, বস, ওই লোকটার লাশ তো গঙ্গায় ফেলে দিলাম, কিন্তু হাফিজের কি হবে? হাফিজের লাশও গঙ্গায় ফেলতে হবে এখনই। তোল অজিত, অজিত ভাই চল, আর রাগ করে থাকিস না। আমি পুজোর বোনাস পেলে তো সব টাকা মিটিয়ে দেবো। অজিত ভাই কোথায় গেলি? চল, ভোর হয়ে এসছে, মা তুলতে হবে না গাড়িতে। ওকে গঙ্গায় ফেলে দে এখনই, কেউ যেন লাশ খুঁজে না পায়। অনিশ মণ্ডল, তুই দুটো তরতাজা প্রাণকে শেষ করে দিলি। হাফিজ আর অজিত, ওরা কেউ বাঁচল না তোর হাত থেকে। ভেবেছিলি চিত্তকেও ভয় দেখিয়ে তাকে ব্যবহার করে ওর থেকে বরফ ঘরের চাবি নিয়ে কার্যসিদ্ধি করে ওকে চুপ করিয়ে দিয়ে তুই পার পেয়ে যাবি, কিন্তু ভাগ্য তোর সাথ দেয়নি। তৃতীয় খুনটা করতে গিয়েই আজ তুই পুলিশের জালে। চিত্তকে বাঁচিয়ে রাখলে ও আজ না হোক কাল ঠিক পুলিশকে সব বলে দিত। আমি চাইনি ব্যাপারটা এত দূর যাক। চাইনি মানে? এত রক্ত ঝরালি তুই, দুটো খুন করলি, তারপরেও সেই মুখেই বলছিস চাইনি? শোন অনিশ মণ্ডল, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী ইচ্ছাকৃত খুনের শাস্তি একটাই, হয় ফাঁসি নয় আজীবন কারাদণ্ড। তোর ভাগ্য এখন আদালতই ঠিক করবে। আর তুমি চিত্ত, যদি সেদিনই সব সত্যি কথা বলে দিতে, তাহলে হয়তো তোমায় বাঁচাতে পারতাম। আইনের চোখে এখন তুমিও অপরাধী।
স্যার স্যার, আরে আমি তো ভয় বলে দিয়েছিলাম, যদি ওরা আমাকে মেরে ফেলতো সেই জন্য স্যার। ভয়কে অজুহাত বানাস না, আইনের চোখে তোর অপরাধ কম নয়। খুনের হিসেব গঙ্গার জলে ভেসে যায় না, বরফের নিচেও চাপা পড়ে না। অপরাধ একদিন না একদিন সত্যের মুখোমুখি হবেই। তাহলে শেষমেশ ধরা পড়লো অনিশ মণ্ডল। উফ, কি বাদর নাচটাই না নাচিয়েছে আমাদেরকে। এখন কেস পুরোপুরি ক্লোজ। এবার পুজো একটু ঘুরে বেড়াতে পারবো ভালো করে। হ্যাঁ, কি বলিস সুকর্ণ? মঙ্গলদা, আমাদের একটা কাজ এখনো বাকি আছে। আবার কাজ? এই অপরাধী তো ধরা পড়ে গেছে, আর কি করতে হবে? অজিতের বাড়ি যেতে হবে। হ্যাঁ, অজিতের বাড়ি? কেন? সে তো মারা গেছে, আর আসল খুনিকে তো আমরা ধরে ফেলেছি। সবাই আনন্দে মেতে উঠবে। প্যান্ডেলে আলো, ঢাকের বাদ্যি, প্রসাদ, মানুষের ভিড়। কিন্তু অজিতের ছোট্ট মেয়েটা, তার তো এই উৎসব অন্ধকারেই কেটে যাবে। সে তো কোনো অপরাধ করেনি। তার বাবা শুধু এটা ভেবেই টাকার জন্য মালিকের কাছে বারবার হাত পাচ্ছিল যে যে সে যাতে তার মেয়েকে একটু খুশি দিতে পারে। তার মানে তুই ওর মেয়ের কাছে যেতে চাস, তাই তো? হ্যাঁ, অজিতকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু আমরা পারি অন্তত তার পরিবারের পাশে দাঁড়াতে। তাই আমি নিজে গিয়ে ওই ছোট্ট মেয়েটার হাতে একটা জামা তুলে দিতে চাই। তাতে যদি ওর চোখে একটুখানি আনন্দ আসে, এই উৎসবের সবথেকে বড় পুজো সেটাই হবে। হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছিস রে সুকর্ণ। অপরাধের শাস্তি হয়েছে। চ, এবার কিছুটা আলো দিই অন্ধকারে। চল যাই। অপরাধ ধ্বংস আনে, কিন্তু মানবিকতা আলো জ্বালায়। এই পুজোতে তাই শপথ নিন, অন্যায় দেখলে মুখ ফেরাবেন না, দুর্বলকে সাহায্য করবেন, আর পরিবারের সঙ্গে ভাগ করে নেবেন ভালোবাসা। শুভ দুর্গাপুজো। আপনাদের জীবন হোক আনন্দ, শান্তি আর আলোয় ভরা। অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে। আমি সুকর্ণ, আর আমার সহচর ভোম্বলদা। এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমি গোয়েন্দা সুকর্ণ, আমার সহচর ভোম্বলদা। ভোম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, রণজয় সরকার, বিশ্বজিৎ বণিক, সুলগ্না মুখার্জি, কৌশিক পাল, যুবরাজ সিনহা, অর্জুন কুম্ভকার, রণজয় সরকার, দেবকান্তি মহাদানী, তুষার কান্তি ঘোষ এবং শিউলি রায়। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।